প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটি বাহিরের একটি সফটওয়্যার, তাই বাংলা উচ্চারণ এবং লেখার ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ভুল আসে, যার ফলে অনেক জায়গায় বানান ভুল থাকলেও এডিট করতে পারি না। তাই যেখানে বানান ভুল থাকে একটু বুঝে নিয়েন। ধন্যবাদ সবাইকে। শিমুল ফুল। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব ১৩। দুপুরে শিমুল মিজান শেখের হোটেলে যায়। দুপুরের সময় মানুষ হুড়মুড়িয়ে ভাত খেতে আসছে, মিজান শেখ ক্যাশে বসে আছে। শিমুলকে দেখে তাকায়। চেয়ারম্যানের ছেলে, তার উপরে ছাত্রলীগের সভাপতি, একালায় বেশ দাপ তার। রাগী, একরোখা, অতিরিক্ত ধূমপান করা শিমুলকে তার খুব বেশি একটা পছন্দ না। কিন্তু সামনাসামনি ভালোই ব্যবহার করে, বাজারে হোটেল চালায়, নেতাদের তোষামোদ না করলে কিভাবে হবে? শিমুল এগিয়ে গেলে মিজান শেখ বলল, কালু শিমুল বাবা আসছে, খাওন দে জলদিউ। শিমুল টেবিলে না বসে মিজান শেখের পাশের চেয়ারে বসে কিছুক্ষণ চুপ থেকে কথা গুছিয়ে নেয়। আজকে এখানে আসার আগে অনেক ভেবেছে, তার মনে হয়েছে ঝামেলা করার চেয়ে আগে পুষ্পর বাবার সাথে কথা বলাই ভালো। মিজান শেখ বলল, বাবা কি দিয়ে ভাত খাবে বলো উ? শিমুল মাথা নেড়ে বলল, চাচা ভাত খেতে আসিনি গু। তাহলে কেন এসেছ? কোনো কাজ ছিল নাকি এদিকে? চাচা, আমাকে বাবা থেকে জামাই বাবা বানানো যায় না? শিমুলের কথা শুনে মিজান শেখ স্তব্ধ হয়ে যায়। জামাই বাবা মানে পুষ্পকে বিয়ে করতে চায়? তিনি মাথা নেড়ে বললেন। কি বললে বুঝলাম না গি। শিমুল মাথাটা নিচু করে গোপনে শ্বাস নেয়। নিজের বিয়ের কথা নিজে বলতে কেমন যেন লাগছে। তারপরেও বলতে হবে। পুষ্পকে নিজের করে নিতে হবে। পুষ্পর কথা বলছিলাম গি। মিজান অবাক হয়ে সামনে বসাতে জি ছেলেটার দিকে তাকিয়ে থাকে। কই শিমুল আর কই পুষ্প, দুজনের বয়স, পরিবার, সব কিছুই অসাদৃশ্য। তারপরেও কি কঠিন আবদার! মিজান শেখের মুখের আদল মুহূর্তেই শক্ত হয়ে যায়, গম্ভীর গলায় বলে, কি বলছো এসব, মাথা ঠিক আছে? শিমুল সোজা হয়ে বসে বলল, জিরিউ। মিজান শেখ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কোনোভাবেই তার নিষ্পাপ মেয়েকে এমন রাগী, চণ্ডাল ছেলের কাছে বিয়ে দেয়া যাবে না। এটা কোনোভাবেই সম্ভব না শিমুল গ। শিমুলের কপাল কুঁচকে যায়। কেন সম্ভব না? তুমিই ভালো বুঝ কেন সম্ভব না গি। আমি বুঝেই আপনার কাছে আবদার করেছি উ। তোমার বয়স আর পুষ্পর বয়সের পার্থক্য দেখেছ? মনের মিল থাকলে বয়সের পার্থক্য দিয়ে কি হবে? এটা সম্ভব না গি। শিমুল ঠোঁট চেপে হাসে। আপনার মেয়ে বলেছে আজকে যারা দেখতে আসবে পুষ্প সে ছেলেকে বিয়ে করবে না গি। মিজান শেখ অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মেয়ে বলেছে মানে? তারপর বিস্মিত নয়নে শিমুলের দিকে তাকালে শিমুল বলে, পুষ্প আর আমি দুজন দুজনকে ভালোবাসি। সুতরাং পুষ্পকে আমিই বিয়ে করব উ। মিজান শেখ অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। শিমুল আবার বলল, আজকে যারা আসে বলে দিবেন যে এখন বিয়ে দিবেন না গি। আমি তোমার কাছে মেয়ে কখনোই দেব না গি। শিমুল মাথা নেড়ে বলে, কেন বুঝেন না চাচা, আমার কাছেই আপনার মেয়ে সুখে থাকবে গু। মিজান শেখ কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকে। শিমুল মিজান শেখের হাত ধরে বলল, চাচা, আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, রানীর মতো করে রাখব উ। যে ছেলে রাজনীতি করে, যার পদে পদে শত্রু, তার কাছে আমি মেয়ে কখনোই বিয়ে দেব না গি। চাচা, এগুলো কোনো ব্যাপার না গি। শিমুল এসব নিয়ে আর একটা কথাও না গি। শিমুল ভাবে তার কথাগুলো কি বেশি করা হয়ে গেল। আসলে সব জায়গায় এমন লেকচার দিতে দিতে কখন যে লেকচার চলে আসে খেয়াল থাকে না। সে উঠে দাঁড়ায়। মিজান শেখের দিকে তাকিয়ে বলল, চাচা, আমাদের সম্পর্কের কথা শুনে পুষ্পকে আবার মাইরেন না। আর যা বললাম মনে রাখবেন। পুষ্পকে আমিই বিয়ে করব গো। মিজান দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে। শিমুল তার মতো চলে যায়। রেখে যায় এক বাবার বুকভরা হাহাকার। মিজান পুষ্পকে নিয়ে এমন কথা কখনো আশা করেনি। পুষ্পকে পাখির মতো উড়তে দিয়েছিল। দুপুর ২টায় ঢাকা থেকে সবাই আসে। সাথে আসে মুন্নি। পুষ্প প্রচণ্ড জ্বর আর ব্যথা নিয়েও সবার সাথে হাসি মুখে কথা বলে। ব্যথার দাগ ঢেকে রাখতে ফুলহাতা জামা পরে নেয়। সাফিনের মুখ থেকে হাসি সরছেই না। সবাই রাজি, পুষ্প রাজি। এবার বুঝি পুষ্প তার হয়েই গেল। মিজান শেখ আসেন তার কিছুক্ষণ পরে। পুষ্পর দিকে একবার তাকিয়ে রাগে শরীর রিরি করে উঠে। মেয়েটা এ কার সাথে জড়িয়ে গেল? সেই তখন থেকে মাথাটা প্রচণ্ড ঘুরছে, প্রেসারটা বোধহয় বেড়ে গেছে। কাউকে কিছু বলল না, সবার সাথে হাসি খুশি মুখেই কথা বলে। পুষ্পকে সাফিনের বাবা মায়ের খুবই পছন্দ হয়।
তাছাড়া ছেলের যেহেতু এত পছন্দ তাহলে আর অমত করার প্রশ্নই আসে না। উনারা জানায় সামনের শুক্রবার সাফিনের দাদি আর বোন আসলে ফাইনাল ডেট করা হবে। মাগরিবের সময় সবাই চলে যায়, শুধু মুন্নি থাকে। পথে হঠাৎ করেই সাফিনদের সিএনজি নষ্ট হয়ে যায়। সিএনজির ড্রাইভার নেমে ঠিক করার চেষ্টা করে, সাথে সাফিনও নামে। তখনই বাইক এসে সাফিনের কাছে থামে। সাফিন শিমুলকে দেখেই চিনে ফেলে সেদিনের উগ্র ছেলেটাই এটা। শিমুল এগিয়ে এসে কাছে দাঁড়ায়। কেমন আছেন? সাফিন অবাক হয়ে যায়, দুজনের পরিচয় হয়নি যে ভালোমন্দ জিজ্ঞেস করার কোন দরকার আছে। সে চুপ করে থাকে। শিমুল আবার বলে, পুষ্পদের বাড়িতে গিয়েছিলেন? জিডিউ। শিমুল সোজা সাপটা বলে, আমি আর পুষ্প একে অপরকে ভালোবাসি। আমাদের রাস্তায় আসলে পেটের নাড়ি ভুঁড়ি বের করে হাতে ধরিয়ে দিব গো। সাফিন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। ছেলেটা ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে। শিমুলের এলাকায় কোনো কথা বলেও লাভ নেই, তাই সাফিন কথা না বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সাফিনের এই নিরুত্তর থাকা শিমুলের সহ্য হয় না। শক্ত হাতে সাফিনের শার্টের কলার ঠিক করে বলে, ফোন করে জানিয়ে দেবেন আপনি এই বিয়েটা করবেন না। এখনই ফোন করেন না, করুন গো। সাফিন আর চোখে বাবা মায়ের দিকে তাকিয়ে মুন্নির নাম্বারে ফোন দেয়। ভাবি, আমি আপনার বোনকে বিয়ে করতে পারব না গে। মুন্নি আতকে উঠে বলল, কেন? এমনি ঘে। এটা বলে ফোন কেটে দেয়। শিমুল বলে, গুড বয়। আর যেন এই এলাকায় না দেখি। শিমুলের ফুল তুলতে চাইলে শিমুল গাছের কাটা ফুটতেও সময় লাগবে না। আর একবার কাটা ফুটলে যন্ত্রণায় রা ছাড়া উপায় থাকবে না গে। সিএনজি ড্রাইভারের হাতে ৫০০ টাকার নোট দিয়ে শিমুল চলে যায়। সাফিনের খুশির জোয়ারে ভাটা পড়ে। উচ্ছ্বাসে ফুলানো বুক হাহাকারে নেতিয়ে যায়। শিমুল চলে যাবার পরে ড্রাইভার গাড়ি চালু করে সাফিন বুঝতে পারে গাড়ি নষ্ট। এটাও শিমুলের ইশারা ছিল। মুন্নি খুব আশা নিয়ে বলেছিল সাফিন পুষ্পকে খুব পছন্দ করে। এখন হঠাৎ না করে দেওয়াতে মুন্নি ঘাবড়ে যায়। এদিকে মিজান শেখের প্রেশার বেড়ে বিছানায় শুয়ে পড়েছে। রোকসানা মাথায় তেল পানি দিয়ে তেঁতুলের শরবত বানিয়ে খেতে দেয়। মুন্নি যখন এই খবর বলে তখন মিজান শেখ বুঝতে পারে এটাও শিমুলের গুটি নাড়ার চাল, না হলে পথেই কি এমন হলো যে না করে দিল। তিনি অসুস্থ শরীরে লাফিয়ে উঠে দাঁড়ায়। পুষ্পর সামনে গিয়ে দুই গালে দুটো থাপ্পড় দিয়ে বলল, বেশি বড় হয়ে গেছিস। পুষ্পকে হঠাৎ আঘাত করায় ছিটকে পড়ে। মিজান শেখ থামে না, পুষ্পর পিঠে দুমদাম করে কিল বসিয়ে দেয়। পুরুষ মানুষের জোরালো আঘাত পুষ্প সইতে পারে না। সে তার স্বরে চেঁচিয়ে উঠে। মিজান শেখের গলায় তখন হুঙ্কার, এতই যখন প্রেম করার স্বাদ আমাকে বলতি, আমি বিয়ে ঠিক করতাম। কি করলি এটা? সন্ত্রাসের খপ্পরে গিয়ে পড়লি, নিজেও মরবি আমাদেরও মারবি। রোকসানা বুঝতে পারে মিজান শিমুলের ব্যাপারটা জেনে গেছে। মিজান আবার তেরে মারতে গেলে রোকসানা সামিনে দিয়ে গিয়ে আটকায়। আর মেরো না, কালকে অনেক মেরেছি গিউ। মিজান রোকসানার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই কই থাকিস? তুই থাকতে তোর মেয়ে নোংরামি করে বেড়ায় কেমন করে? ওই ছেলের সাথে কিভাবে সম্পর্ক হলো? চোখ কই থাকে তোর? রোকসানা হতবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বিয়ের এত বছরে মিজান কখনো গায়ে হাত তুলেনি, আজকে মেয়ের জন্য মারল। নিভে যাওয়া গলায় বলল, কালকে জানতে পেরেছি। আমিও জানি না গি। মিজানের সব রাগ যেন রোকসানার উপরে গিয়ে পড়ে। চুলের মুঠি ধরে বলল, মায়ারে কি বানাইছিস? তোর মাইয়া আর পোলা পায় নাই, আর পাইতে হবে কেন? বাবা মায়ের অপেক্ষা করা গেল না। রোকসানা লজ্জায় চিৎকার করতেও ভুলে যায়। মুন্নি আর পুষ্প মিজানকে ছাড়ায়। পুষ্প বলে, আব্বা আম্মারে ছেড়ে দাও আব্বাগু। সাথে সাথে মিজান রোকসানাকে ছেড়ে পুষ্পর গলা টিপে ধরে। তুই আমারে আব্বা ডাকবি না। আমার পুষ্প মরে গেছে। যেই পুষ্প অনেক লেখাপড়া করে বড় অফিসার হওয়ার ইচ্ছা ছিল, সেই পুষ্প আর নাই গো। বলিষ্ঠ হাতের আঙুলের চাপে পুষ্পর দম আটকে যায়। মুন্নি টেনে তার আব্বাকে সরায়। কালকের আঘাতের ব্যথায় এখনও তাজা। আজকের আঘাত পেয়ে পুষ্পর পাখির মতো ছোট্ট নরম শরীর নেতিয়ে পড়ে যায়। আলমারির হাতল ধরে কোনরকম দাঁড়িয়ে থাকে। রোকসানা চুপচাপ চেয়ারে বসে আছে। পুষ্প সেদিকে তাকিয়ে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। মুন্নি মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিজান শেখের শরীর কাঁপছে, মাথা ঘুরিয়ে আবার পুষ্পর দিকে তাকায়। কত স্বপ্ন ছিল মেয়েটাকে নিয়ে। তিনি তো বিয়েও দিতে চায়নি। রোকসানা জানে বিধায় এত চাপ দিচ্ছিল।
আজকে শিমুলের বলা কথাগুলো মনে পড়ে আবার শরীরে রাগ তরতর করে লাফিয়ে উঠে, তাকে বলে কিনা পুষ্পকে না মারতে। কত সাহস তার মেয়ের উপর অধিকার খাটাতে আসে। আবার বলে কিনা বিয়ে করবে। বিছানায় থাকা টর্চ লাইট হাতে নিয়ে আবার পুষ্পর কাছে যায়। কেউ কিছু বুঝে উঠার আগে পুষ্পর চুল টেনে পিঠে টর্চলাইট দিয়ে আঘাত করে। এবার যে আঘাতের পরিমাণ আরও বেশি, পুষ্প চুপ করে থাকতে পারে না, শব্দ করে আম্মা আম্মা বলে কেঁদে উঠে। রোকসানা পাগলের মতো এসে মেয়েকে ঝাপটে ধরে বলে, কি করো, মেরে ফেলবা নাকি? বাপে মেয়ে মারা অমঙ্গল। মিজান রাগে কাঁপতে কাঁপতে বলে, মেরেই ফেলব। এমন অবাধ্য সন্তান লাগবে না আগে। পুষ্প তখন হাত দিয়ে তার পিঠ ঢলে যাচ্ছে, এত ব্যথা মনে হচ্ছে মরে যাবে। মুন্নি তার আব্বার হাত থেকে লাইটটা নিতে নিতে বলল, কি শুরু করলা আব্বা? এবার মিজান মহিলাদের মতো কেঁদে উঠে, কি শুরু করছি? তোর বোন কি করে এগুলা? শিমুল আমাকে হোটেলে এসে হুমকি দিয়ে যায়। এই হুমকি ধামকি শোনার জন্য মেয়ে জন্ম দিয়েছিলাম। আল্লাহ, আমি মরি না কেন আল্লাহ? এত অবাধ্য সন্তান কিভাবে হলো? তারপর কেঁদে কেঁদে বলে, আমাকে তোর বোন বলে অফিসার হবে, মা বাপের দায়িত্ব নিবে, এই তার নমুনা? সন্ত্রাসের ঘরে গিয়ে লাঠিপেটা খেয়েই তো কুল পাবে না, আবার দায়িত্ব? মুন্নি, ওরে বের হয়ে যেতে বল। আমার পুষ্প মরে গেছে গিউ। পুষ্প তার আব্বাকে খুব ভালোবাসে। ছোটবেলা থেকেই সে বাবার আহ্লাদি মেয়ে। যখন যা চেয়েছে তাই পেয়েছে। এখন তার আব্বা এই আহাজারি শুনে পুষ্পর মরে যেতে ইচ্ছে করে। ব্যথা বেদনাশয়ে ছলছল নয়নে তার আব্বার দিকে তাকিয়ে আছে। এই প্রথম তার আব্বা তার গায়ে হাত তুলল। মুন্নি মিজান শেখের মাথায় পানি ঢালছে। প্রেসার বেড়ে চোখ লাল হয়ে গেছে। রোকসানা পাশে বসে কাঁদছে। পুষ্পর দিকে তাকিয়ে বলে, সর্বনাশী রে, তুই কি সর্বনাশ ঘরে আনলি? আমার সুখের সংসারে আগুন লাগিয়ে ছাড়লি। পুষ্প চোখ বন্ধ করে শিমুলকে দেখে। তার শিমুলকে সে খুব ভালোবাসে, অনেক বেশি। কিন্তু তার থেকেও তার আব্বাকে সে ভালোবাসে। সারা দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসে। তার আব্বার কষ্ট তার সহ্য হচ্ছে না। পুষ্প ধীর পায়ে গিয়ে তার আব্বার পায়ের কাছে দাঁড়ায়। মিজান পুষ্পকে দেখে বলে, মুন্নি, ওরে এখান থেকে যাইতে বলগ। পুষ্প হঠাৎ করে মিজানের পা ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে বলল, আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা। আমি আর কখনো শিমুলের সাথে দেখা করব না। তোমরা যেখানে বিয়ে দিবে সেখানেই বিয়ে করব। আব্বা, তুমি আর টেনশন কইরো না আব্বাগু। মিজান, মুন্নি, রোকসানা সবাই কাঁদে। পুষ্প মিজানের পা আঁকড়ে ধরে বসে থাকে। আব্বা আব্বা, আমারে মাফ করে দাও আব্বা। আমি ভালো মেয়ে হয়ে থাকব আব্বা। তোমাদের কথার অবাধ্য হব না। আজকে থেকে শিমুলের সাথে সব সম্পর্ক শেষ। আর দেখা করব না, কথা বলব না। কথা দিলাম আব্বা গি। বাড়ির বাহির থেকে তিয়াস শক্ত করে শিমুলের কোমরে জড়িয়ে আটকে রেখেছে। শিমুল ফুসে ফুসে বলে, তিয়াস ছাড়। তিয়াস হাতের বাঁধন শক্ত করে পেছনে টানতে টানতে বলে, না ভাই। 29 বছরের রাগী এক রোখা শিমুলের বুকে ব্যথা হয়, পুরু ঠোঁট মৃদু কাঁপে, নাকের পাটাতন ফুলে চোখের বর্ণ হয় লাল। পুষ্পর শেষ কথাগুলো শুনেই কিনা বুকটা চিনচিন করে ব্যথা করে চোখের কোনো বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁট পানি। ফুপিয়ে ফুপিয়ে বলে, পুষ্প, তিয়াস, পুষ্প কি বলল রে? চলবে। মিজান বা রোকসানা দুজনকেই খারাপ মনে হতে পারে বা ভাবতে পারেন এত মারার কি আছে, আসলে সব বাবা মা চায় ছেলে মেয়েকে দেখে শুনে ভালো বিয়ে দিতে। কিন্তু যদি শুনে রাজনীতি করে উগ্র মেজাজ, একরোখা টাইপের কারো সাথে মেয়ের সম্পর্ক, তখন কেমন লাগবে? খুবই খারাপ লাগে। বাবা মায়ের জায়গায় দাঁড়িয়ে ভাবুন। আর প্রেমিক প্রেমিকার ব্যাপারে কিছু বলার নেই, প্রেমে পড়লে নাকি মানুষ পাগল হয়ে যায়। প্রিয় মানুষকে পাওয়ার অদম্য ইচ্ছা মাথায় ঝেঁকে বসে। কি ভালো কি মন্দ সেটা দেখার অবকাশ থাকে না। তখন নেশার মতো একটা কথাই মাথায় ঘুরে, তাকে চাই, যে কোনোভাবে তাকেই চাই। এই জন্যই তো বলে যে প্রেমের মরণ বিষ পান না করে সে কখনো এর জ্বালা বুঝতে পারে না। আজকের পর্বের মতো এমন হাজারো ঘটনা চারদিকে ঘটে। হয়তো আমরা জানতেও পারি না, কতশত মন পরিবারের দিকে তাকিয়ে ভেঙে যায়। ছেলেরা পরিবার থেকে বকা খায়, কিন্তু মায়ের বেশি খায় মেয়েরা। আজকে সবার মন্তব্য আশা করছি, যা মন চায় লিখে যাবেন। শিমুল ফুল। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব 14। মুন্নি পুষ্পর সাথে ঘুমাতে আসে। তাদের সবার সন্দেহ হচ্ছে পুষ্প আবার পালিয়ে যায় কিনা। পুষ্প সোজা হয়ে শুয়ে আছে। মোটেই কাঁদছে না। মুন্নি পাশ ফিরে বলল, সবাই তোর ভালো চায় পুষ্প। আব্বা আম্মার উপরে রাগ করিস না গে।
পুষ্প ভাবলেশহীনভাবে বলল, রাগ করি না আপা। আমারই ভুল ছিল গু। মুন্নি লাইট অফ করে ড্রিম লাইট অন করে পুষ্পকে জড়িয়ে ধরে বলল, সাফিনরা আমার সুর বাড়ির মানুষ, তারা যদি এসব শুনে তাহলে আমাকে খুব কথা শোনাবে বোন। তুই প্লিজ আর ওদিকে যাস না জেনগু। পুষ্প কাটকাট গলায় বলে, যাব না গি। মুন্নি আরও কিছুক্ষণ এটা সেটা বলতে বলতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তার গা নিঃশ্বাসের শব্দ শুনে পুষ্প দুই ঠোঁট ফাঁকা করে কয়েকবার ফুপিয়ে ফুপিয়ে শ্বাস নেয়, তারপর হঠাৎ করেই ঠোঁট উল্টে কেঁদে দেয়। শব্দ হবার ভিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে, কিন্তু শব্দ হচ্ছে না, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। নিঃশব্দে কান্না, কি এত কষ্ট! আহা শিমুল, আমার পাগল শিমুলকে বুঝি পাওয়া হল না। পুষ্পর বুকে কি যন্ত্রণা, মনে হচ্ছে কেউ বসে বসে সুই দিয়ে খুঁচাচ্ছে। তার শিমুলকে ভুলে যেতে হবে, এটা ভেবেই পুষ্পর দম আটকে আসছে। ওই রাগী মানুষটাকে যে খুব ভালোবাসে, তাকে নিয়েই তো কত স্বপ্ন দেখা হয়ে গেছে। শিমুল যদি শুনে তার পুষ্প আর তাকে ভালোবাসবে না, কাছে আসবে না, তাহলে তো পাগল হয়ে যাবে। পুষ্প তো জানে রাগী মানুষটা তাকে কতটা ভালোবাসে। পুষ্প নিজেই তো বাঁচতে পারবে না। পুষ্প ভাবে, আব্বা আম্মা যদি একটু বুঝত তাহলে আমার শিমুলকে নিয়ে সুখে সুখে জীবনটা কাটানো হতো। এখন কি হবে পুষ্পর? শিমুলকে ছাড়া এই জীবনে বেঁচে থেকেও লাশ হয়ে যাবে। যতবার ভাবে শিমুলকে ভুলে যেতে হবে ততবারই বুকে ব্যথা হয়। পুষ্প ছটফট করে বিছানা থেকে উঠে ফ্লোরে বসে দুহাত দিয়ে চুল টেনে ধরে। সারা শরীর ব্যথায় নীল হয়ে আছে। এত যন্ত্রণাও সুখের হতো যদি শিমুলটা তার হতো। সারা শরীরে মরণ ব্যথা নিয়ে পুষ্প হাতের উপর মাথা রেখে ফ্লোরেই শুয়ে পড়ে। শিমুলকে ভুলে যাওয়া অসম্ভব। বিড়বিড় করে বলল, শিমুল দেখো না আমার কত কষ্ট হচ্ছে। তোমার ফুলটা কষ্ট পাচ্ছে। তুমি কই গো শিমুল? ওই শিমুল, কিভাবে ভুলব তোমায়? এত ভালোবাসার মালা কিভাবে আমি ফিরিয়ে দেব? তোমায় ছাড়া বাঁচব না, একদমই মরে যাব। এই এত এত বিষব্যথা নিয়ে তোমার ফুল বাঁচতে পারবে না। মরে যাবে দেখে নিও। পুষ্প জানতেও পারল না জানালার ওপাশে তার শিমুল ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। তিয়াস রাস্তার পাশে চুপচাপ বসে আছে। শিমুলকে অনেক চেষ্টা করছে বাড়ি নিতে, কিন্তু শিমুল এই জায়গা থেকে নড়ছেই না। রাত 2টো বেজে গেছে। শিমুলের দাদা মজিব হাওলাদার কয়েকবার ফোন দিয়েছেন, শিমুল রিসিভ করেনি। দুনিয়ার সবকিছু বিতৃষ্ণা লাগছে। সেই কখন থেকে শিমুলের বুকটা চিনচিন করে ব্যথা করছে। নাকের পাটাতন ফুলে ফুলে চোয়াল হচ্ছে শক্ত। শ্বাস প্রশ্বাস চলছে দ্রুত গতিতে। হালকা কালচে ঠোঁট মৃদু কাঁপছে, গভীর চোখ দেখায় ছলছল। পুষ্পকে করা প্রতিটা আঘাত, পুষ্পর করা আর্তনাদ শিমুলের অন্তর পুড়িয়ে দিয়েছে, বুকটা হয়ে গেছে রক্তাক্ত। কালকে থেকে পুষ্প শুধু মার খেয়েই যাচ্ছে। এই এতটুকুন শরীরে এত মার সহ্য হচ্ছে, কষ্ট পাচ্ছে না। শিমুল পুষ্পদের বিল্ডিংয়ের দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায়। বিড়বিড় করে বলে, জান তোর কি খুব কষ্ট হচ্ছে? ব্যথা হচ্ছে? আমারও ব্যথা হচ্ছে। তোর সব ব্যথা আমার হোক, তাও তুই কখনো ছেড়ে যাস? কিন্তু তুই যে বললি সব শেষ করে দিবি। পুষ্প, কিভাবে বললি আমাকে ভুলে যাবি? একবারও ভাবলি না আমি তোকে ছেড়ে থাকতে পারব না? তুইও কি মনে করিস রাগী শিমুল ভালো না? পাষাণ সন্ত্রাস। সবাই রাগী শিমুলকেই দেখে, কেউ শিমুলের ভেতরের নরম তুলোটা দেখে না। মিজান শেখের উপর তার খুব রাগ হয়, এভাবে মারতে হয়, জোর করিয়ে ইমোশনাল টর্চার করে ঠিকই পুষ্পর মুখ থেকে না বের করল। শিমুল সিদ্ধান্ত নেয় কালকে সকালেই তার আব্বাকে পুষ্পর কথা বলে মিজান চাচার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে বলবে। পুষ্প ভুলে যাবে বলুক, আর যাই বলুক শিমুল কি বললেই ভুলে যাবে, ছেড়ে দিবে। এত সস্তা, এত বছরের অপেক্ষা কি বৃথা যাবে? কখনো না। তার শিমুল গাছে যে ফুল ফুটেছে তা এত সহজে নেতিয়ে পড়তে দিবে না। শিমুল চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। একটু যদি দেখতে পেত। শিমুল হেঁটে তিয়াসের কাছে যায়। তিয়াস, দেখা করার ব্যবস্থা করে দিতে পারবি? তিয়াস উঠে দাঁড়িয়ে বলে, এখন কিভাবে দেখা করবি? এমনি কত মার খেয়েছে, এখন যদি তোকে দেখে তাহলে আরও মা রবে। শিমুল বুঝে, কিন্তু মনটাকে বুঝাতে পারে না। এত বড় ছেলের এই পাগলামি মানায় না, কিন্তু সে যে প্রেমিক, প্রেমিকের বয়স দেখে তো আর পাগলামি আসে না। প্রেমিকের মন যে বড়ই অবাধ্য। ইতোমধ্যে শিমুল 4 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে। বুকটা এত পুড়ছে, শিমুল হাত দিয়ে মাথার চুল খামচে ধরে। রাত 3টার দিকে বাড়ি যায়। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে পুষ্পর মুখটা দেখে শিমুল শান্ত হয়ে শুয়ে অশান্ত মন নিয়ে সকাল হবার অপেক্ষায় থাকে। মজিব হাওলাদারের কানে মন্টু কথাটা ঠিক দেয়। সন্ধ্যায় এসে বলে, দাদা একটা কথা ছিল।
মন্টুর কথা ছিল মানেই গুরুত্বপূর্ণ কথা। মজিব চোখ তুলে তাকালে বলে, শিমুল ভাইজান রাত করে খালি পশ্চিম পাড়া যায় উ। মজিব হাওলাদারের কপাল কুঁচকে যায়। কেন যায়? তা জানি না। তয় আরও কয়েকদিন দেখছি। কালকে দেইখা জিগানে কয় তিয়াসের কাছে যায় উ। মজিব হাওলাদার কিছু না বলে তাকিয়ে থাকে। সারা দিন রাত শিমুল আর তিয়াস একসাথে থাকে। এত রাতে আবার দেখা করার কি কারণ থাকতে পারে, নাকি শিমুল মেয়ে ঘটিত কোনো কিছুতে জড়িয়ে গেছে? না, এবার শিমুলের বিয়ে নিয়ে আলাপ করা দরকার, বয়স তো আর কম হল না। কয়েকদিন আগে নির্বাচনের কাজে শিমুলকে ঢাকা তাদের উপজেলার এমপি ইউসুফ আবদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়েছিলেন। তাগড়া সুদর্শন শিমুলকে এমপির খুব মনে ধরে। কথাবার্তায় শিক্ষিতের ছোঁয়া, কথার মাঝে তেজের রেশ বিদ্যমান। এই আলাদা ব্যক্তিত্বের অধিকারী শিমুলকে এমপির মতো লোক নিজের ভাগনির জন্য পছন্দ করে ফেলে। মজিব হাওলাদারের কাছে ফোন করে কথাটা জানাতে দেরি করেননি। মজিব হাওলাদার যেন হাতে আকাশের চাঁদ পায়, এমপির সাথে আত্মীয়তা করা মানে এলাকায় তাদের ক্ষমতা আরও পাকাপোক্ত হওয়া। সবসময় এমপির সুনজর থাকবে। তিনি সেদিনই তার ছেলে শওকত হাওলাদারের কাছে কথাটা বলে। শওকত হাওলাদার নিজেও বেশ খুশি। এর চেয়ে ভালো সম্বন্ধ আর হতেই পারে না। দুজনেই ভাবলেন নির্বাচনের পরে কথা এগিয়ে নিবেন। কিন্তু এখন শিমুলের পশ্চিম পাড়ায় যাবার কথা শুনে মনে আলাদা চিন্তা দুলে যায়। মন্টুর দিকে তাকিয়ে বলে, পশ্চিম পাড়ায় কোনো মেয়েটে আছে নাকি? মন্টু খানিক ভাবে তারপর বলে, আছে, মিজানের মেয়ে পুষ্প আর তিয়াসের বইন শিলা গ। মজিব হাওলাদার নাক সিটকে বলেন, আমার ভাইয়ের নজর এত খারাপ হয় নাই যে এমন ছোট লোকের মায়ার দিকে নজর দিব। উঁচু বংশের পোলা নজর থাকব চাঁদের উপর গু। কিন্তু রাতে যখন শিমুল বাড়ি ফিরে না, মোবাইল রিসিভ করে না, তখন মজিব হাওলাদারের সন্দেহ হয়। সকালে শিমুল নাস্তার টেবিলে উপস্থিত হয়। সবার খাওয়া শেষ, তার আম্মা টেবিল গুছিয়ে নিচ্ছে। সারা রাত জেগে থাকার কারণে শিমুলের চোখ অসম্ভব লাল দেখায়। রাবেয়া কিছু বুঝার আগেই পিছন থেকে শিমুল মাকে জড়িয়ে ধরে। রাবেয়া ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, আমার আব্বা এত তাড়াতাড়ি উঠে গেছে? শিমুল মাথা নেড়ে বলল, হুম। আব্বা কই মা? ঘরেই। টেবিলে বস, নাস্তা দেই গু। এখন নাস্তা করব না, একটা জরুরি কথা বলি, শুনো গু। কি? শিমুল মুচকি হাসে। মাথাটা দুলিয়ে বলে, মা আমি বিয়ে করব গু। রাবেয়া বিস্ময়ে হা করে তাকিয়ে থাকে। কয়েক বছর ধরে বিয়ের কথা বললেও এড়িয়ে গেছে, আর আজকে কিনা নিজেই বিয়ে করবে বলছে। উনার মুখে হাসি ফুটে উঠে। মেয়ে দেখব? না মা, মেয়ে পছন্দ করে ফেলেছি গু। রাবেয়া অবাক হয়ে বলে, কাকে? শিমুল মায়ের দিকে তাকিয়ে বলে, পশ্চিম পাড়ার মিজান চাচার ছোট মেয়ে পুষ্পউ। রাবেয়ার যেন আজকে অবাক হবার দিন। পুষ্পকে তিনি চিনে। তার বিয়ের উপযুক্ত ছেলে যে এমন ছোট মেয়ে পছন্দ করবে এটা ভাবেননি। মেয়ে তো খুব ছোট আব্বা। শিমুল মায়ের হাত ধরে বলে, আমরা দুজন দুজনকে পছন্দ করি মা। রাবেয়া চোখ বড় বড় করে তাকিয়ে ফিসফিস করে বলল, বলিস কি? শওকত হাওলাদার ৭ নং ওয়ার্ডে এক সমাবেশে যাচ্ছিলেন। শিমুল তার আব্বাকে দেখে ছুটে সামনে গিয়ে দাঁড়ায়। অকপটে সব কথা বলে দেওয়া শিমুলের নিজের আব্বার কাছে নিজেরই বিয়ের কথা বলতে একটু লজ্জা লাগে। মাথা চুলকে বলল, আব্বা একটা কথা ছিল গু। শওকতের চোখে শিমুল খুব মূল্যবান। শিমুলের মাঝে নেতা হতার সব লক্ষণ স্ফুটিত। তাই তো নিজের হাতে গড়েছেন। শিমুল কিছু বলতে চায় শুনে সোফায় গিয়ে বসে। শিমুল সামনে দাঁড়িয়ে বলে, আব্বা মিজান চাচার মেয়েটাকে ভালো লাগে কি? শওকত চোখ খোঁজ করে বলে, ভালো লাগে মানে কি? আব্বা বিয়ে করতে চাই উ। শওকত হাওলাদারের চোয়াল শক্ত হয়ে যায়। এমপির ভাগ্নির জন্য এই ছেলেকে পছন্দ করেছে, আর ও কিনা পছন্দ করে ভাতের হোটেলের মালিক মিজানের মেয়েকে। অবিশ্বাস্য। ভেবেছিলেন নির্বাচনের পরে শিমুলকে সব বলবে, কিন্তু তার আগেই যে ছেলে এমন ছোটলোকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করে ফেলবে এটা খুনাখরেও ভাবেননি। কিন্তু এখন উল্টাপাল্টা কিছু বলে শিমুলের মতো খ্যাপা সারকে রাগিয়ে নির্বাচনে ভণ্ডুল লাগাতে চায় না। নির্বাচনে শিমুল না থাকলে ব্যাপক ক্ষতি। তাই মাথা খাটিয়ে বলল, ৪ দিন পরে নির্বাচন। এখন এই বিষয়ে কথা না বলে আমরা নির্বাচনের পরে কথা বলি, তোমার পছন্দ গুরুত্ব দিব, ঠিক আছে? তিনি এমনভাবে শিমুলকে বললেন যেন শুনে মনে হয় শিমুলের পছন্দে উনার আপত্তি নেই। শিমুলের মনটা খুশিতে নেচে উঠে।
হাসিমুখে বলে, ঠিক আছে আব্বাগু। শোকত উঠে দাঁড়িয়ে বলে, আর কিছু বলবে? না গি। শোকত সামনে এগিয়ে যায়। তার আব্বা এই অধপতনের কথা শুনলে তুলকালাম করে ফেলবে। কপালে 2 ভাঁজ চিন্তার রেখা ঠেলে দূরে সরিয়ে দেয়। শিমুল তার আব্বার ছলছাতুরি কিছুই বুঝতে পারে না। ছুটে যায় তিয়াসের কাছে। রাবেয়া দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। পুষ্প সারা রাত ঘুমায়নি। শুধু কেঁদেছে, কিভাবে ভুলবে শিমুলকে, এটাই মূল কারণ। অতিরিক্ত কান্নার ফলে চোখের পাতা ফুলে উঠেছে। সকালে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকে। মুন্নি এসে বলে, পুষ্প 9টা বাজে, উঠে যাগু। পুষ্প ধরফরিয়ে উঠে বসে। 9টা বাজে, কলেজ যেতে হবে। মুন্নি বোধহয় বুঝতে পারে। সে বলল, আব্বা বলেছে তুই সপ্তাহখানেক কলেজে না যেতে গু। পুষ্প চোখে আবার পানি জমে। কলেজে যাওয়ার পথে শিমুলকে শেষবার দেখার ইচ্ছেটা জেগে উঠেছিল। বালিশের কাছে রাখা ওড়না দিয়ে ফোলা চোখ ডলে মুছে নেয়। মুন্নি সেদিকে তাকিয়ে বলে, এত কাদার কি আছে, এর চেয়ে ভালো বিয়ে দিব দেখিস উ। এর চেয়ে ভালো বিয়ে, কিন্তু সেখানে তো শিমুল থাকবে না, মৌমাছির মতো উড়ে উড়ে ভালোবাসা শিখাবে না, এত পাগল করা ভালো তো আর কেউ বাসবে না। পুষ্পর প্রথম প্রেম কলি তো সে শিমুলের নামেই লিখে দিয়ে ফেলেছে, তাহলে এর চেয়ে ভালো বিয়ে দিয়ে কি হবে? পুষ্পর চোখ ভরে আবার পানি আসে। উঠে বাথরুমে যায়। বাথরুম থেকে এসে দেখে মুন্নি নেই। পুষ্প জানালা খুলে দেয়। শিমুল প্রায়ই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আহ্লাদ করে এটা সেটা বলত, কড়া চোখে তাকিয়ে শাসন করত। শিমুল গ্রিলের যেখানে হাত দিয়ে দাঁড়াত, পুষ্প তার হাত সেখানে রাখে। তার পাগল অসহায় মন ভাবে সে শিমুলকে ছুঁয়ে দিতে পারছে। সামনে তাকিয়ে দেখে সিগারেটের অনেকগুলো ফিল্টার এখানে সেখানে পড়ে আছে। পুষ্পর হঠাৎ করেই মনে হয় রাতে শিমুল এসেছিল, এই সিগারেটগুলো শিমুলের খাওয়া। পুষ্প বুঝতেই পারেনি। পুষ্প বিছানায় বসে ভাবে তার জীবনটাই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তখনই মিজান হাতে রুটি নিয়ে আসে। পুষ্পর বিছানায় বসে পুষ্পর সামনে রুটি ছিঁড়ে মুখে তুলে ধরে। পুষ্প তার আব্বার দিকে তাকিয়ে দেখে তিনি আলতো হেসে মেয়েকে খেতে ইশারা করছে। পুষ্প ভেবেছিল তার আব্বা বোধহয় তার সাথে আর কথা বলবে না। কিন্তু এখন তার আব্বার মুখের হাসির দিকে তাকিয়ে মনে মনে আবার তার ভালোবাসার জীবন্ত কবর দেয়। এই জন্মে বাবা হাসুক, পুষ্প না হয় কাঁদল। 9:30টার দিকে শীলা আসে কানে হেডফোন লাগিয়ে। সবাইকে বুঝাচ্ছে সে গান শুনছে, আসলে গান না, শিমুল ফোন দিয়ে লাইনে আছে। সে পুষ্পর সাথে কথা বলতে চায়। শীলা রোকসান বেগমের সামনে এসে এক কানের হেডফোন খুলে বলে, চাচি, পুষ্প কি কলেজে যাবে না? রোকসানা মাথা নেড়ে বলে, না গি। কেন? রোকসানা বলল, জ্বর ভালো হয় নাই উ। তাহলে আমি একাই যেতে হবে। দেখা করে যাই উ। এটা বলে আর কোনো দিকে না তাকিয়ে সোজা পুষ্পর রুমে যায়। রোকসানাও পিছনে লুকিয়ে লুকিয়ে আসে। কাল রাতের কাহিনী তিয়াস শীলাকে বলেছে। পুষ্পর রুমে গিয়ে দেখে পুষ্প বিছানায় শুয়ে মুখের উপরে ওড়না দিয়ে রেখেছে। শীলা মুখের ওড়না একটানে সরিয়ে দেখে পুষ্প নিঃশব্দে কাঁদছে। শীলা অবাক হয়ে বলল, আল্লাহ, কাঁদিস কেন? চোখ মুখ ফুলিয়ে কি অবস্থা করেছিস উ? মোবাইলের উপাস থেকে শিমুল সব শুনছিল। পুষ্প উঠে বসে বলল, তেমন কিছু না ঘি। কলেজ যাবি না? পুষ্প ঠোঁট মৃদু কাঁপে। শীলা আব্বা বলেছে কয়েকদিন কলেজ না যেতে গু। শিমুল বলে। শীলা মোবাইলটা পুষ্পকে দেখি। শীলা এদিক ওদিক তাকিয়ে পুষ্পর দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, নে শিমুল ভাই কথা বলবে। পুষ্পর মনে হলো কথা বলুক, আদর আদর কথা গায়ে মেখে সব ব্যথা জুড়িয়ে নিক। পরক্ষণেই বাবার হাসিমুখের চেহারা চোখে ভেসে উঠে। নিজেকে সংযত করে মাথা নেড়ে বলল, না, কথা বলবো না আগি। শীলা বলে, ভাই বলছে মাত্র 2 মিনিট গে। পুষ্প কানে হেডফোন লাগিয়ে বলে, হ্যালো উ। শিমুল চোখ বন্ধ করে অনুভব করে, ভালোবাসি উ। এই যে পাগল এভাবে পাগলামি করে, এটা তো পুষ্প শীতে পারে না। তারও চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমিও খুব ভালোবাসি। দরজায় কারো ছায়া দেখা যাচ্ছে। তার মানে কেউ তাদের কথা শুনছে। সে গোপনে দম ফেলে বলল, আর কখনো ফোন দিবেন না। আজকে থেকে সব শেষ গ। শিমুল বলল, আমি মরে যাব উ। পুষ্প নিজেকে শক্ত করার চেষ্টা করে বলল, বললাম তো উ। সামনে এসে বল উ। পুষ্প শিমুলের সামনে কখনোই যাবে না। শিমুল তো তার মায়ার বক্স। কাছে গেলেই মায়ে আষ্টেপিষ্টে জড়িয়ে নেবে।
মাথা নেড়ে বলল, না গি। শিমুল বলল, জান প্রেমে এমন বাধা আসবেই, তাই বলে কি হাত ছেড়ে দিতে হবে? আমরা সব বাধা জয় করে নিব। পুষ্পর মন নরম হয়ে যাচ্ছে। ফুপিয়ে বলল, রাখি। শিমুল জলদি বলল, আমি আব্বাকে বলেছি, আব্বা নির্বাচনের পরে তোমাদের বাড়িতে যাবে। পুষ্পর কেন জানি বিশ্বাস হয় না। আপনার আব্বা আপনাকে মিথ্যে বলেছে, আপনাদের মতো বড়লোক আমাদের বাড়িতে আসবে না। আসবে। রাখি। আমার লক্ষ্মীসোনা, একবার দেখা করো, তারপর যা বলবা তাই হবে। প্লিজ জান। আহা কি আদর! এই আদর মাখা মিষ্টি কথা থেকে বঞ্চিত হতে কার ইচ্ছে করে? পুষ্প আর চোখে দরজার দিকে তাকায়। ছাটা এখনও দাঁড়িয়ে আছে। তার বুকটা জ্বলে যাচ্ছে। এত যন্ত্রণা যদি তার আব্বা আম্মা দেখত তাহলে এত কষ্ট দিত না। সে বলল, আর কখনো দেখা হবে না। শিমুলের গলা এবার কান্নার চাপে কেঁপে ওঠে। ওই তুই কি চাস আমি মরে যাই, তাই চাস? শিমুলের কাপা কাপা গলা শুনে পুষ্পর বুকটা ব্যথায় ফেটে যায়। মরে যান, তারপরেও আর কখনো ভালোবাসব না। শিমুল স্তব্ধ হয়ে মোবাইল কানে নিয়ে দাঁড়িয়ে থাকে। পুষ্প ফোনটা কেটে দেয়ার সাথে সাথে দরজায় দাঁড়ানো মানুষটা আস্তে করে সরে যায়। পুষ্প বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠে। পরিস্থিতি পুষ্পকে কি নিষ্ঠুর বানিয়ে দিয়েছে। পরিবারের মুখের দিকে তাকিয়ে তার শিমুলকে কি কষ্টটা দিল। অথচ কেউ বুঝল না পুষ্পর ভেতরটা জলে ছারখার হয়ে যাচ্ছে। কেউ খবর নিল না প্রেমের ভাঙ্গনে পুষ্প নিজেই টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শিলা দাঁড়িয়ে দেখে চোখের জলে শেষ হয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতা। কিছু বলতে পারে না। মুন্নি চলে আসলে শিলা বাড়ি চলে যায়। 4 দিনে শিমুল ঘুম খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। কতভাবে পুষ্পর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সব রাস্তা বন্ধ। রোকসানা আঠার মতো পুষ্পর সাথে লেগে থাকে। শিমুলের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, পুষ্প তোকে ছাড়া আমার দুনিয়া ভালো নেই। মরে যেতে ইচ্ছে করে, আমি মরে যাব রে জান। তুই এমন করলি কিভাবে? বিপদে একসাথে লড়তাম, ভালোবেসে বাঁচতাম, বাঁচতে দিলি না আমাকে। নির্বাচনের দিন সন্ধ্যায় মুন্নি ঢাকা চলে যায়। তাকে বিদায় দিয়ে রোকসানা বাহিরে দাঁড়িয়েছিল আর পুষ্প ঘরে উদাস চোখে বসে আছে। তখন পাশের বাসার চাচি এসে বলে, রোকসানা, খবর শুনছ? চেয়ারম্যানের পোলার মরার অবস্থা। সদরের হাসপাতালে নিয়া গেছে। চলবে। প্রেমের জ্বলন যে শীতে পারে সেই পায় প্রেমের স্বাদ। প্রেম তো সবাই করতে পারে, আঁকড়ে ধরে বাঁচে কয়জন? পুষ্পকে সবাই খারাপ বলতে পারেন, কিন্তু বেচারি আসলেই অসহায়। সবার চাওয়া যে পুষ্পর কাছে। প্রেমের বিষকাটা একবার যার গায়ে ফুটে সে কখনোই তা সহয়ে বের করতে পারে না। যদি বের করতে পারে তবে আঘাত পাওয়া জায়গা থেকে ইনফেকশন হয়ে ছড়িয়ে যায় সারা অঙ্গে। আহা কি যন্ত্রণা! এর থেকে বুঝি মরণও ঢের ভালো। লিখা শেষ অনেকক্ষণ আগে, কিন্তু অনেক দিন পরে কারেন্ট আমার সাথে মস্কারা করল।